আইএলটিএস রিডিংয়ের ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্টস এই কোশ্চেন টাইপ কীভাবে আপনারা খুবই দ্রুত উত্তর খুঁজে বের করতে পারেন এবং মিনিমাম 6.5+ স্কোর তুলতে পারেন তা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনারা যাতে একদম শেষ পর্যন্ত দেখেন, কারণ ভিডিওর শেষে আমি একদম সামারি দিয়ে রেখেছি যে কিভাবে আমরা প্রতিটা স্টেপস ফলো করতে পারি বা কী কী মেইন বিষয় যেগুলো আমরা এই কোশ্চেন টাইপ সলভ করার ক্ষেত্রে ফলো করে থাকব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সবার আগে আমরা একটু অ্যানালাইসিস করি এই কোশ্চেন টাইপটা কেমন হয়ে থাকে, অর্থাৎ ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্টস কোশ্চেন টাইপে কী হয়ে থাকে কাহিনী। তো দেখেন তো আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই পাশে দুইটা ডিফারেন্ট কোয়েশ্চন আছে। বাঁ পাশের কোয়েশ্চনটা দেখেন, এখানে লিস্ট অফ পিপল, একটা বক্সের মধ্যে লিস্ট অফ পিপল, কিছু মানুষের নাম দিয়ে রাখছে। ওকে, তো এই যে কিছু মানুষের নাম, এইগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। মূলত 9 থেকে 13 পর্যন্ত এই ব্যক্তিজন, মানে এই সম্মানিত ব্যক্তিজন কি করছেন, কিছু বক্তব্য দিছেন আর কি। 9 থেকে 13 পর্যন্ত কিছু বক্তব্য দেওয়া আছে। এখন কোন ব্যক্তি কোন বক্তব্য রাখছেন সেটা মূলত আমাদেরকে প্যাসেজ পড়ার মাধ্যমে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এবং ডান পাশে কাহিনী কি হচ্ছে, ডান পাশে হচ্ছে দেখেন লিস্ট অফ টিম্বার কাটস। এখানে কয়েক ধরনের গাছ কাটার নাম দিয়ে রাখছে। এখন কোন গাছ কাটার বৈশিষ্ট্য কেমন সেগুলা এই 19 থেকে 21 পর্যন্ত বলছে। আমাদেরকে এগেইন প্যাসেজ পড়ার মাধ্যমে ফাইন্ড আউট করতে হবে যে কোন গাছ কাটার বৈশিষ্ট্য কেমন। সুতরাং আমরা যা বুঝতে পারলাম যে যখন ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্টস এই ধরনের কোশ্চেন টাইপ আসবে, আপনার প্রশ্নের মধ্যে কোনো কিছুর হতে পারে কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তু বা যে কোনো জিনিসের নাম দিয়ে রাখবে, এবং ওইগুলার ক্ষেত্রে যে বক্তব্যগুলা অথবা আপনি বৈশিষ্ট্যগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে প্যাসেজ থেকে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই প্যাসেজটি আজকে সলভ করার মাধ্যমে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো প্যাসেজটার নাম হচ্ছে ম্যাটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড কনক্রিট, অর্থাৎ কী কী বস্তু যেগুলা ধরেন আমরা কনক্রিটের পরিবর্তে, কনক্রিট বলতে যে আমরা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে ইট পাথর সিমেন্ট তৈরি করে যে মিশ্রণ যেটা আছে সেটাকে কনক্রিট বোঝাচ্ছে। তো কনক্রিটের পরিবর্তে অন্য কোনো দ্রব্য বা বস্তু ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে এই প্যাসেজটি আলোচনা করতেছে। এখানে দেখে একটা শর্ট একটা ডেসক্রিপশনও দিয়ে রাখছে। এটাও আমরা যখন একটা কোয়েশ্চন সলভ করতে যাব তখন প্যাসেজের এই শর্ট যদি ডেসক্রিপশন দেওয়া থাকে সেটাও একটু পরে বোঝার চেষ্টা করব যে প্যাসেজের কাহিনীটা কী রে ভাই। তো দেখেন বলতেছে কনক্রিট ইজ এভরিহোয়ার, মানে সব জায়গাতেই কনক্রিট ব্যবহার করা হয়ে থাকে, বাট ইটস ব্যাড ফর দ্য প্ল্যানেট, কিন্তু এটি এই গৃহজগতের জন্য খুবই খারাপ। জেনারেটিং লার্জ অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড, কারণ এর মাধ্যমে অনেক মানে অসংখ্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। অল্টারনেটিভস আর বিং ডেভেলপ, তো তো ইহার পরিবর্তে আর কি কি জিনিস ব্যবহার করা যায় সেইটা নিয়ে অনেকে কাজ করতেছে এই কনক্রিটের পরিবর্তে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্যাসেজের বিষয়বস্তু। আচ্ছা, যদি আমরা কোয়েশ্চনে আসি তাহলে এইভাবে কোয়েশ্চনটা দেখতে পারবো। খেয়াল করবেন যে কোয়েশ্চনে এই কথাটা বলে থাকবে নুট বা এনবি বলে বলতেছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। এর মানে কি বোঝালো রে ভাই? এর মানে হচ্ছে এই যে এখানে এ থেকে ডি পর্যন্ত লেটারগুলো দেয়া আছে, অর্থাৎ 4জন ব্যক্তির নাম আছে, তাই না? মানে আপনাকে আনসার করার জন্য এই 4টা অপশন দিছে। এবং দেখেন আপনার কোয়েশ্চন আছে টোটাল 9 থেকে 13 পর্যন্ত, টোটাল 5টা কোয়েশ্চন। সো 5টা কোয়েশ্চনের জন্য আপনাকে অপশন দিছে 4টা। তার মানে বোঝাচ্ছে অতিরিক্ত একটা আপনার কোয়েশ্চন আছে, অর্থাৎ 5টা আছে তো, কিন্তু আপনার অপশন আছে 4টা। তাহলে এখান থেকে যে কোনো কারোর নাম, কথার কথা ধরেন সি নাম্বারটা একাধিকবার হয়তো যে কোনো আনসারের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে। ধরেন 9 এবং 10-এর আনসার হচ্ছে সি। এই জিনিসটা এখানে বুঝাইছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। ঠিক আছে? আচ্ছা, তো এবার চলুন আমরা যদি পেসেজে গিয়ে এখন সলভ করা শুরু করি এই কোয়েশ্চনটা। ওকে, তো সবার আগে যে কাজটা করতে হবে আমাদেরকে সেটি হচ্ছে এই যে ব্যক্তিবর্গদের যে নাম আছে, তো এখন ওনাদের নাম কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে প্যাসেজের, সেগুলো কুইকলি স্ক্যান করে বের করতে হবে। এই যে ক্রিস চিজম্যান, পনির মানুষ, মার্কেস মেনস্ট্রম, এনা সার্গেনর, ফিলিক্স পেস্টন অ্যান্ড জোহান লেইন। আচ্ছা, তো এই ব্যক্তিদের নাম কোথায় কোথায় আছে সেগুলা প্যাসেজে পরে পরে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো আমি আগে থেকেই খুবই কুইকলি এগুলা ফাইন্ড আউট করে রাখছি যাতে একটু সময়টা সেভ করতে পারি। তো দেখেন বি নাম্বার প্যারাগ্রাফে আছে ক্রিস চিজম্যান, আবার সি নাম্বার প্যারাগ্রাফে আছে চিজম্যান, পনির মানুষ। ওকে, তো একটা বিষয় খেয়াল রাখবেন এই নামগুলা ফাইন্ড আউট করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তির নাম প্রথমবারের মতো ব্যবহার করতেছে তখন
ওরা কি করে যে ফুল নেমটা ইউজ করে, অর্থাৎ ক্রিস চিজম্যান ওনার ফুল নেমটা ইউজ করছে এবং ওনাকে পরিচয় করে দিতেছে রে ভাই আপনাদের সাথে, যে বলতেছে অ্যান ইঞ্জিনিয়ারিং প্রফেসর অ্যাট ইম্পেরিয়াল কলেজ লন্ডন। সো প্রথমবারের মতো যখন ইন্ট্রোডিউস করে দিবে তখন ওরা কি করিবে, ওরা হচ্ছে ফুল নেম ইউজ করবে। আর এরপর থেকে দেখেন চিজম্যান 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 ইউজ করছে, অর্থাৎ সারনেম ইউজ করছে, শেষের নামটা ব্যবহার করছে, তখন কিন্তু আর ফুল নেম ব্যবহার করে নাই। সুতরাং আমাদেরকে কি করিতে হইবে, আমাদেরকে শুধুমাত্র ফুল নেম চেক করলে হবে না, ফুল নেমের সাথে সাথে সারনেমটাও চেক করতে হবে, স্ক্যান করতে হবে, এবং তার সাথে প্রোনাউনগুলোও খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোথাও হয়তো ওনার নামের পরিবর্তে হি শি দে দেয়ার এই ধরনের প্রোনাউনগুলোও ব্যবহার করতে পারে। সো কোন কোন জায়গায় ওনার নামের পরিবর্তে এই প্রোনাউনগুলো ব্যবহার করতেছে সেই বিষয়টাও যেন আমরা খেয়াল রাখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বি এবং সি নাম্বারে ওনার নাম আছে চিজমেন চিজমেন, ডি এবং ই এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে কোনো ব্যক্তির নাম নাই। সুতরাং আমরা কি করব, ডি এবং ই প্যারাগ্রাফটাকে বয়কট করব, ঠিক আছে? এগুলা ফালতু, এগুলা পড়ার কোনো দরকারই নাই, এগুলা পড়লে আমাদের সময় নষ্ট হবে। শুধুমাত্র যেই যেই প্যারাগ্রাফের মধ্যে ওই ব্যক্তিদের নাম আছে সেই প্যারাগ্রাফগুলো আমরা পড়ব। ওকে, তো দেখেন এফ নাম্বারে আছে মার্কেস মেনস্ট্রম, জি নাম্বারে কোনো ব্যক্তির নাম নাই। সো জি নাম্বার প্যারাগ্রাফ আমরা কি করব, বয়কট করব। সরি, জি নাম্বারের প্রথম অংশটুকু আমরা বয়কট করব, বাট পরের অংশে দেখে নিচ্ছি এনা সার্গিনোয়ার আছে নামটা, এই অংশটুকু আমরা পড়ব, ঠিক আছে? আচ্ছা, এইচ নাম্বারেও দেখেন যে ফিলিক্স পেস্টোরিয়ান জোহান লেইনের নাম আছে, তো সুতরাং সবার নাম আমরা পেয়ে গেছি, কোথায় আছে সেগুলো আমরা অ্যালোকেট করছি বা ফাইন্ড আউট করলাম প্যাসেজে। ওকে, এরপরে আমাদের যে কাজটা সেটি হচ্ছে এই কোয়েশ্চনগুলো থেকে আমাদেরকে কিওয়ার্ডসগুলো হাইলাইট করতে হবে, অর্থাৎ স্টেটমেন্টসগুলো যেগুলো দেয়া আছে সেগুলো বুঝে বুঝে পড়তে হবে। আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা স্টেটমেন্টস ভালো করে বুঝে বুঝে পড়া, শুধুমাত্র কিওয়ার্ডগুলা দেখলে হবে না, আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে প্রথম স্টেটমেন্ট কি বলতেছে, 9 নাম্বার বলতেছে দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট অল্টারনেটিভস মে নট বি অ্যাজ গ্রেট অ্যাজ ইনিশিয়ালি এজিউমড। আচ্ছা, তো বলতেছে যে এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট অল্টারনেটিভস, অর্থাৎ সিমেন্টের পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করিলে সেটা আমাদের পরিবেশের জন্য যে বেনিফিটস বা অ্যাডভান্টেজ যেটা নিয়ে আসবে, সেটা ইনিশিয়ালি যেভাবে চিন্তাভাবনা করা হয়েছিল, প্রাথমিক অবস্থায় যেভাবে এজুম করা হয়েছিল বা চিন্তা করা হয়েছিল, সেটা আসলে সেরকম না। মে নট বি এস গ্রেট, সেরকম আসলে গ্রেট না, হ্যাঁ, সেরকম আসলে ভালো না, উল্টো আরও হিতে বিপরীত হয়ে যাচ্ছে এমন অবস্থা বোঝাচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা হাইলাইট করলাম কি এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ এবং সিমেন্ট অল্টারনেটিভস, আর হচ্ছে অ্যাজ ইনিশিয়ালি এজুম, অর্থাৎ প্রাথমিক অবস্থায় এমনভাবে চিন্তা করা হয়েছিল, বাট দেখা যাচ্ছে যে আসলে না, উল্টো আরও হিতে বিপরীত হয়ে যাচ্ছে বা সামথিং কিছু একটা এরকম হবে। আচ্ছা, 10 নাম্বার বলতেছে ইট উড বি হার্ড টু ক্রিয়েট এ কনস্ট্রাকশন অল্টারনেটিভ টু কনক্রিট দ্যাট অফার্স সো মেনি কম্পারেবল বেনিফিটস। তো 10 নাম্বার বলতেছে কি, মানে এখান থেকে কোনো একজন ব্যক্তির বক্তব্য হচ্ছে যে এটি খুবই কঠিন হবে রে ভাই, এটি খুবই কষ্টসাধ্য হবে যে এমন কোনো কিছু তৈরি করা যেটা হচ্ছে কনক্রিটের অল্টারনেটিভ, যার কারণ বা যেটা হচ্ছে কি আপনাকে খুবই কম্পারেবল বেনিফিটস, যেটা আসলে অতুলনীয়, অনেক আপনার বেনিফিটস আছে, উপকারিতা আছে। তো কনক্রিটের মতো এত উপকারিতা আছে এমন কোনো কিছু তৈরি করা খুবই কঠিন হবে, এবং কনক্রিটকে হারানো খুবই কঠিন হবে, হার্ড টু ক্রিয়েট। হ্যাঁ, তাকে আসলে এমন কোনো কিছু তৈরি করা, তার সমতুল্য কোনো কিছু তৈরি করা খুবই কষ্টসাধ্য হবে, এইটা বুঝাইছে আর কি এখানে। আচ্ছা, 11 নাম্বার বলতেছে ওরিস, মানে কোনো একজন ব্যক্তি, এখান থেকে 4 জনের মধ্যে কোনো একজন ব্যক্তি খুবই দুশ্চিন্তা করতেছেন। ওরিস, তো কী নিয়ে চিন্তা করতেছেন? অ্যাবাউট দি এনভায়রনমেন্ট হ্যাভ লেড টু ইনক্রিজড ইন্টারেস্ট ইন উড অ্যাজ এ কনস্ট্রাকশন মেটেরিয়াল। আচ্ছা, তো এখান থেকে কোনো একজন সম্মানিত ব্যক্তি কি হয়েছে যে উনি দুশ্চিন্তা করতেছেন যে পরিবেশে যেমনভাবে আমরা ইনক্রিজ ইন্টারেস্ট ইন উড, মানে উডের যে চাহিদা বেড়ে গেছে অ্যাজ এ কনস্ট্রাকশন মেটেরিয়াল, তো বাসা বাড়ি তৈরি করার ক্ষেত্রে সেটা ইটের পরিবর্তে বা সিমেন্টের পরিবর্তে যে উড ব্যবহার করা হচ্ছে, কাঠ ব্যবহার করা হচ্ছে, গাছ কেটে কাঠ ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে উনি খুবই দুশ্চিন্তায় আছেন আর কি। কে দুশ্চিন্তায় আছে সেটা দেখতে হবে। আচ্ছা, 12 নম্বরে বলতেছে এক্সপেন্স হ্যাজ বিন এ ফ্যাক্টর ইন দ্য নেগেটিভ রেসপন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ সিমেন্ট। তো নতুন সিমেন্ট তৈরি করার ক্ষেত্রে যে পরিমাণ এক্সপেন্স হচ্ছে, যে পরিমাণ খরচ হচ্ছে, সেটা নেগেটিভ ওয়েতে রেসপন্স করতেছে। অর্থাৎ হয়তো ওনারা চাচ্ছিলেন যে নতুন সিমেন্ট তৈরি করব আমরা এমনভাবে যাতে আমাদের নর্মাল সিমেন্টের থেকে খরচটা কম লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে না, হিতে বিপরীত হয়ে যাচ্ছে, উল্টো আরও খরচ বেশি বেড়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে। ওকে, তো এক্সপেন্স, খরচের কথা বলতেছে। 13 নাম্বার লাস্টেটা বলতেছে দি এনভায়রনমেন্টাল ড্যামেজ কোজড বাই কনক্রিট ইজ ডিউ টু ইট বিং প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটিস।
আচ্ছা, তো কাহিনী কি যে এই যে পরিবেশের যে আমাদের ক্ষতি সাধিত হচ্ছে কজড বাই কনক্রিটের মাধ্যমে যে পরিবেশের দূষণ হচ্ছে সেটা কারণটা কি? ডিউ টু ইট বিং প্রডিউস ইন লার্জ কোয়ান্টিটিস, এটা যে প্রচুর পরিমাণে উৎপন্ন করা হচ্ছে, প্রডিউস করা হচ্ছে, এর কারণেই মূলত পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে। এখানে কোনো একজন ব্যক্তি বলছেন সেটা। ঠিক আছে, তো ওকে, আমরা কি করলাম এখান থেকে স্টেটমেন্টগুলো থেকে একটু হাইলাইটস করলাম যে মেইন কিওয়ার্ডসগুলা, এবং মাথার মধ্যে এই পয়েন্টগুলো একটু নিয়ে রাখার চেষ্টা করলাম। এইবার আমরা কি করব যে একজন একজন ব্যক্তিকে গিয়ে ধরবো। এই যে চারজন ব্যক্তির নাম আমরা যে ইয়েতে হাইলাইট করে রাখলাম না আমাদের পেসেজের মধ্যে, সেখান থেকে গিয়ে একজন একজন করে ধরবো এবং প্রত্যেকে কে কী বলতেছেন সেটা আমরা ফাইন্ড আউট করে দেখব। সো সুতরাং আমরা যেই কাজটা করতে পারি, আমি দেখেছি যে ক্রিস চিজম্যান ওনার নামটা একাধিকবার ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, তো একাধিকবার যেহেতু আসছে, একাধিক প্যারাগ্রাফের মধ্যে ক্রিস চিজম্যান নাম আসছে, সুতরাং আপনারা কনফার্ম থাকেন যে এই চিজম্যান বেটা, এই চিজম্যান বেটা মানে পনের মানুষ যিনি আছেন ওনার আনসারটা আমরা পাবো একাধিকবার। ওকে, ওনার নামটা আমরা একাধিকবার ব্যবহার করতে হবে আমাদেরকে, এমন কাহিনী হবে। সো আমরা যে কাজটা করতে পারি চিজম্যানের বাদ দিয়ে, ধরেন আমরা নিচ থেকে শুরু করি, ধরেন ফিলিক্স প্রেস্টন অ্যান্ড জোহান্নেন কি বলতেছেন ওনাদের বক্তব্যটা আগে দেখি। আচ্ছা, তো এইচ নাম্বার বলতেছে যে ফিলিক্স প্রেস্টন অ্যান্ড জোহান্নেন অফ দি ইউকেস রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিচ দি কনক্লুশন দ্যাট some novel cements have been discussed for more than a decade within the research community without breaking through. At present, these alternatives are rarely as cost effective as conventional cement, and they face raw material shortages and resistance from customers. এই যে কাহিনী দেখেন এখানে, আমরা যদি এতটুক হাইলাইট করে রাখি তাহলে এখান থেকে আমাদের মেইন পয়েন্টটা ধরতে পারবো। সেটা হচ্ছে ওনারা বলতেছেন যে দিস অল্টারনেটিভস আর রেয়ারলি এজ কস্ট ইফেক্টিভ। এই যে অল্টারনেটিভস, সিমেন্টের পরিবর্তে নতুন যে সিমেন্ট তৈরি করতে যাচ্ছে সেটা খুব একটা আসলে কস্ট ইফেক্টিভ না, সেটা আসলে খুব একটা টাকা পয়সা সেভ করতেছে না, রেয়ারলি মানে একদম নাই আর কি বলতে গেলে, হ্যাঁ। অ্যাজ কনভেনশনাল সিমেন্ট, গতানুগতিক যে সিমেন্ট যেটা আছে সেটার মতো নতুন সিমেন্টটা খুব একটা আসলে টাকা পয়সা সেভ করা যাচ্ছে না, উল্টো আরও কি হচ্ছে, বেশি খরচ হচ্ছে আর কি। নতুন সিমেন্ট তৈরি করতে গিয়ে আরও বেশি টাকা খরচ হচ্ছে রে ভাই, এমন অবস্থা। অ্যান্ড দে ফেস র মেটেরিয়াল শর্টেজেস অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্রম কাস্টমার্স। তাছাড়া তারা আরও কাঁচামাল তৈরিতে, মানে কাঁচামাল যেগুলো ব্যবহার হয়ে থাকে এই সিমেন্ট তৈরিতে, সেগুলো আরও শর্টেজেস পড়তেছে, সেগুলো আর কম পড়তেছে, বা রেজিস্ট্যান্স ফ্রম কাস্টমার্স থেকে ওরা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, তো অনেক ঝামেলা। তো মেইন বিষয়টা হচ্ছে কি কস্ট ইফেক্টিভ, টাকা পয়সার কথা নিয়ে এখানে কথা বলতেছেন। কে বলতেছেন? ফিলিক্স প্রেস্টন অ্যান্ড জোহান্নেন। তো দেখেন এখানে আমরা 12 নম্বরে পেয়েছিলাম যে এক্সপেন্স মানে খরচের কথা বলতেছিল, যে এক্সপেন্স হ্যাজ বিন এ ফ্যাক্টর ইন দ্য নেগেটিভ রেসপন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ সিমেন্ট। তো এই যে আমরা পেয়ে গেলাম যে নতুন সিমেন্ট তৈরি করতে গিয়ে যে খরচটা হচ্ছে সেটা কি হচ্ছে, নেগেটিভ ওয়েতে রেসপন্স করতেছে, অর্থাৎ মানে রেয়ারলি এজ কস্ট ইফেক্টিভ, সেটা আসলে খুব একটা টাকা পয়সা সেভ হচ্ছে না, উল্টো আরও বেশি খরচ হয়ে যাচ্ছে নতুন সিমেন্ট তৈরি করতে গিয়ে। কনভেনশনাল সিমেন্টের মতো টাকা পয়সা সেভ হচ্ছে না। ওকে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে ফিলিক্স প্রেস্টন অ্যান্ড জোহান্নেন। তাহলে 12 নম্বরের আনসারটা হচ্ছে ফিলিক্স প্রেস্টন হচ্ছে ডি নাম্বার, তাই না? 12 নম্বরের পাশে আমরা ধরেন ডি এটা লিখে রাখলাম। ঠিক আছে, এইগুলো একটা আনসার আমরা পেলাম। ওকে, তাহলে ফিলিক্স প্রেস্টন অ্যান্ড জোহান্নেনকে আমরা টাটা বাই বাই দিয়ে দিতেছি ফর নাও। এখন দেখি তো এনা সার্গেনোর, আচ্ছা দেখি এনা সার্গেনোর কী বলতেছেন। Of the UK's Green Building Council notes that although these waste products can save carbon in the concrete mix, their use is not always straightforward. আচ্ছা কাহিনী দেখেন এখানে অলদোটা আমরা একটু হাইলাইট করি, তারপর হচ্ছে দেয়ার ইউজ ইজ নট অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা বাবারে বাবা, ওনারা একটু কঠিন কথাই বলতেছেন, বাট আমরা স্টিল হাইলাইট করি কথাগুলা। It's possible to replace the cement content in concrete with waste products to lower the overall carbon impact, but there are several calculations that need to be considered across the entire life cycle of the building. These include factoring in where these materials are being shipped from. If they are transported over long distances using fossil fuels, the use of alternative materials might not make sense from an overall carbon reduction perspective. আচ্ছা, তো এখানে আমাদেরকে যেই কাজটা করতে হইবে সেটি হচ্ছে পুরো প্যারাগ্রাফটা বুঝে বুঝে পড়তে হবে, এবং যেখানেই দেখিবেন বাট অর্থাৎ মিস বিউটি, হ্যাঁ, সেই অংশটুকু একটু গুরুত্ব সহকারে পড়তে হবে রে ভাই। কারণ এখানে সবসময় দেখবেন বাটের পরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওরা শেয়ার করে থাকে, হোক সেটা আপনার লিসনিং অথবা রিডিংয়ে
অলওয়েজ মাথায় রাখবেন যে বাট এবং আরও কিছু শব্দ আছে, যেমন যে আমি অলদোটা হাইলাইট করছিলাম, এমন কিছু শব্দ আছে, লিস্ট আছে, যেগুলো আমরা আমাদের প্রাইভেট ব্যাচের মধ্যে শেয়ার করে থাকি। যাই হোক, তো এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ওয়ার্ডগুলা যখনই দেখবেন তখনই আপনি একটু অ্যালার্ট হয়ে যাবেন, যে বুঝবেন যে এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করতেছে আপনার আনসার রিলেটেড। আচ্ছা, তো কাহিনী কী হয়েছে, এখানে বলতেছে যে অলদো, যদিও এই যে ওয়েস্ট প্রোডাক্টস ক্যান সেভ কার্বন ইন দ্য কনক্রিট মিক্স, দেয়ার ইউজ ইজ নট অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড। তো নতুন সিমেন্ট তৈরি করতে গিয়ে যদিও এগুলা কি হয়েছে যে কার্বনকে একটু সেভ করতে পারে কনক্রিট মিক্সে, তাদের ব্যবহারটা আসলে স্ট্রেট ফরওয়ার্ড না, তাদের ব্যবহারটা আসলে সহজ না। উল্টারও দেখা যাচ্ছে কি, যে যখন এগুলা আপনি তৈরি করতে যাচ্ছেন, দ্য ইউজ অফ অল্টারনেটিভ মেটেরিয়ালস মাইট নট মেক সেন্স ফ্রম অ্যান ওভারঅল কার্বন রিডাকশন পার্সপেক্টিভ। তো এইটার পরিবর্তে নতুন সিমেন্ট যখন আমরা তৈরি করতে যাচ্ছি, এইটা শুধুমাত্র যে ওভারঅল কার্বন রিডাকশন, শুধুমাত্র আসলে কার্বনটাকে উৎপন্ন কমানোর জন্যই যে এটা নতুন একটা সিমেন্ট তৈরি করতে হবে, সেটা আসলে মেক সেন্স করতেছে না রে ভাই। শুধুমাত্র কার্বন কমানোর জন্যই কি এটা আমরা করবো? আমাদেরকে তো টাকা পয়সা করতে হবে, বা আরও কিছু বলতেছে কি, দেয়ার আর সেভারাল ক্যালকুলেশনস দ্যাট নিড টু বি কনসিডার অ্যাক্রস দি এন্টায়ার লাইফ সাইকেল অফ দ্য বিল্ডিং। একটা বিল্ডিং তৈরি করতে গেলে তখন যে কাঁচামালগুলো ব্যবহার করা হচ্ছে, এটার কারণে বিল্ডিংটা হয়তো সেফ নাও হতে পারে, বিল্ডিংটার জন্য অন্যরকম চিন্তাভাবনা করা লাগতে পারে। দিস ইনক্লুড ফ্যাক্টরিং ইন হোয়ার দিস মেটেরিয়ালস আর বিং শিপ ফ্রম, এবং এমনকি এই মেটেরিয়ালসগুলো কোথা থেকে আনা হচ্ছে, ইফ দে আর ট্রান্সপোর্টেড ওভার লং ডিস্টেন্সেস ইউজিং ফসিল ফুয়েলস। আবার এই যে কাঁচামালগুলো যদি দূর দূরান্ত থেকে কোথা থেকে নিয়ে আসা হয়, তখন এই দূর দূরান্ত থেকে ট্রাকে করে নিয়ে আসতেছেন, তখন তো উল্টো আরও কী হচ্ছে, কার্বন উৎপন্ন হচ্ছে। এই যে ট্রাক বা যানবাহনের মাধ্যমে উল্টো আরও কার্বন উৎপন্ন হচ্ছে। তাহলে তো আমি যদি টাকা পয়সা বলেন, অথবা আমি যদি চাই যে কার্বনটা উৎপন্ন কমাতে, সেটার জন্যই যদি আমি নতুন সিমেন্ট তৈরি করতে যাই, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমার তো সেটা হচ্ছে না, সেটা কাজ হচ্ছেই না, তাহলে এটা মেক সেন্স করতেছে না ভাই। নতুন সিমেন্ট তাহলে আমার তৈরি করার কী দরকার? তাহলে উল্টো তো আরও আমার কোনো কাজই হচ্ছে না, তাই না? এই জিনিসটা এখানে বুঝাইছে। তো এখানে দেখেন, এই 9 নাম্বারটা খেয়াল করেন, এই যে অ্যাজ ইনিশিয়ালি এজিউমড, এটা হচ্ছে কি অলদোর দ্বারা এখানে বোঝাচ্ছে কি, মে নট বি গ্রেট অ্যাজ ইনিশিয়ালি এজিউম। প্রাথমিক অবস্থায় তারা যেভাবে চিন্তাভাবনা করছিল যে নতুন সিমেন্ট তৈরি করলে এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ, পরিবেশের যে একটা সুবিধা হবে, সুবিধা কী হবে, যে আপনার কার্বন কম লাগবে, তারপর হচ্ছে আপনার বিল্ডিং তৈরি করতে হয়তো সুবিধা হবে, এরকম অনেক কিছু ওরা চিন্তাভাবনা করছিল। হ্যাঁ, বা ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো ব্যবহার করা হবে সেদিক দিয়ে আপনার পরিবেশের অনেক সুবিধা হবে, এগুলো চিন্তা ভাবনা করছিল। কিন্তু দেখা গেল কি, যে পরে আসলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে, উল্টো আরও কার্বন ঠিক উৎপন্ন হবে, বা আপনার আসলে বিল্ডিংটাও সেফ হবে না, এমন অনেক কিছু আছে, যার কারণে বলতেছে যে এটা আসলে মেক সেন্স করতেছে না, শুধুমাত্র কার্বন রিডাকশন পার্সপেক্টিভ এই দৃষ্টিকোণ থেকে আর কি। ঠিক আছে, তো এখানে আমি মূলত কীভাবে ধরছি, যে অ্যাজ ইনিশিয়ালি অ্যাজিউমড, প্রাথমিক অবস্থায়। তো অলদো দ্বারা এটাই বোঝাচ্ছে, যদিও সাথে হচ্ছে কি, মে নট বি এস গ্রেটেস্ট ইনিশিয়ালি অ্যাজিউম। এটা দেখেন কীভাবে প্যারাফ্রেজ করে দিছে। তো এইটার আনসারটা হচ্ছে অ্যানা সার্গেনর। তো অ্যানা সার্গেনর কত নাম্বার? উনি হচ্ছেন সি নাম্বার। তাহলে 9 নাম্বার অ্যান্সারটা হচ্ছে সি। ওকে, আচ্ছা, এই গেল অ্যানা সার্গেনরকে টাটা বাই বাই। এখন আছেন মার্কেস মেনস্ট্রোম। তো দেখি মার্কেস মেনস্ট্রোম কী বলতেছেন, যে রিপোর্টস দ্যাট দ্য কোম্পানি ইজ সিইং ইনক্রিজিং ডিমান্ড গ্লোবালি ফর বিল্ডিং ইন উড। আচ্ছা, এটা আর পড়া লাগবে না, কারণ দেখেন আমরা একটা অপশনের মধ্যে পেয়েছিলাম কি, যে ওই যে উডের কথা বলছিল, কাঠের কথা বলছিল। হ্যাঁ, প্রচুর পরিমাণে আপনার কাঠ ব্যবহার করা হচ্ছে নতুন কনস্ট্রাকশন মেটেরিয়াল হিসেবে। তো এখানেও উনি বলছেন যে ইনক্রিজিং ডিমান্ড গ্লোবালি, পুরো বিশ্বব্যাপী কাঠ দিয়ে আপনার বিল্ডিং তৈরি করা হচ্ছে, উইথ ক্লাইমেট চেঞ্জ কনসার্নস দ্য কি ড্রাইভার, এবং এটা নিয়ে উনি দুশ্চিন্তা করতেছেন বা চিন্তা করতেছেন আর কি, চিন্তিত। তো এখানে 11 নাম্বারটা দেখেন, ওই যে ওয়ারিজ, চিন্তা করতেছেন অ্যাবাউট দি এনভায়রনমেন্ট হ্যাভ লেড টু ইনক্রিজ ইন্টারেস্ট ইন উড অ্যাজ এ কনস্ট্রাকশন মেটেরিয়াল। তো এটা কে বলতেছেন? মার্কেস মেনস্ট্রোম। আমরা উডের কথা দেখলাম, মার্কেস মেনস্ট্রোম বলতেছেন, এবং উনি এই যে প্রচুর পরিমাণে ইনক্রিজড, হ্যাঁ, ডিমান্ড, ইন্টারেস্ট বেড়ে গেছে, আপনার উডের চাহিদাটা বেড়ে গেছে আর কি। ঠিক আছে, এটা নিয়ে উনি দুশ্চিন্তা করতেছেন। তাহলে উনি হচ্ছেন বি নাম্বার। তা ওনার আনসারটা হচ্ছে বি। ওকে, গেল। আচ্ছা, এরপরে কে আছেন? ই পড়তে হবে না, ডি পড়তে হবে না, চিজমেন। আচ্ছা, চিজমেন। এখন দেখি তো আমাদের অপশন বাকি আছে কয়টার, বা কোয়েশ্চন বাকি আছে। আমরা পেয়েছি কি, 9 পাইছি, 10 পাই নাই, 10 আর 13 না। এখন 10 আর 13-র আনসার আমি চোখ বন্ধ করে চিজমেন দিতে পারি। চিজমেন হচ্ছে এ নাম্বার। কেন আমি চোখ বন্ধ করে এ দিতে পারি? কারণটা হচ্ছে যেটা বললাম, চিজমেনের নাম একাধিকবার আমি প্যাসেজের মধ্যে পেয়েছি, এই জন্য চিজমেনের নামটা আমি দিয়েছি। এবং বাকি সবার নাম দেখেন শুধুমাত্র একবার করে আসছিল বাকি সবার নাম। ঠিক আছে,
তো এই জন্য ওনাদের আর কোনো বক্তব্য নাই, যার কারণে আমি একদম সুনিশ্চিতভাবে চিজম্যানের নামটা দিয়ে দিতেছি। স্টিল আমি আপনাদেরকে কনভিন্স করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন চিজম্যান আনসারগুলো হবে। আর সবসময় আপনারা কী করবেন, স্টিল চেক করে দেখবেন, ভেরিফাই করে দেখবেন যে আসলেই আনসারটা ঠিক আছে কি না। যদি দেখেন যে আপনার হাতে সময় কম, তখন এইভাবে আমার মতো চোখ বন্ধ করে আনসারগুলো করে ফেলতে পারেন। সো দেখি আমরা যদি 13 নম্বরটা দেখি, বলতেছিল the environmental damage caused by concrete is due to it being produced in large quantities. চিজম্যান তো এখান থেকে না, আচ্ছা ধরেন আমরা এখান থেকে যদি পড়ি, বলতেছে চিজম্যান অলসো নোটস আনাদার অ্যাডভান্টেজ, concrete and steel have similar thermal expansion properties, so steel can be used to reinforce concrete, making it far stronger and more flexible as a building material than it could be on its own. According to Chisman, all these factors together make concrete hard to beat. আচ্ছা এই যে hard to beat, concrete is amazing stuff, making something amazing stuff, making anything with similar properties is going to be very difficult. আচ্ছা তাহলে আমরা পুরো লাইনটা যদি এটা হাইলাইট করি এবং এটাকে হচ্ছে এইটার সাথে 10 নাম্বার বলছিল কি, ইট উড বি হার্ড টু ক্রিয়েট এ কনস্ট্রাকশন অল্টারনেটিভ টু কনক্রিট দ্যাট অফার সো মেনি কম্পারেবল বেনিফিটস। তো এমন কোনো কিছু তৈরি করা যেটা হচ্ছে কনক্রিটের মতো অতুলনীয় আপনাকে উপকারিতা দিবে, এমন কোনো কিছু তৈরি করা, হ্যাঁ সেটা আসলে কি হার্ড টু ক্রিয়েট, এটা আসলে খুবই কষ্টসাধ্য বা এটা আসলে তৈরি করা সম্ভব না এমন বোঝাচ্ছে। তো এখানেও সেম কথা বলতেছেন চিজম্যান সাহেব যে অল দিস ফ্যাক্টরস টুগেদার মেক কনক্রিট হার্ড টু বিট। এইসব কিছু অনেক বেনিফিটস আছে বা অ্যাডভান্টেজ আছে, এগুলা কি করতেছে কনক্রিটকে আপনার কঠিন মানে অপ্রতিদ্বন্দ্বী করে তুলতেছে। হ্যাঁ, যে কনক্রিট ইজ অ্যামেজিং স্টাফ, মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিজ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। এইটার মতো অন্য কোনো কিছু তৈরি করা সেটা আসলে খুবই কঠিন হবে, এইটা এখানে বুঝাইছে। এবং ওই যে হার্ড টু বিটটা হচ্ছে কি হার্ড টু ক্রিয়েটের সাথে আমরা রিলেট করতে পারতেছি, এবং এইটার মতো আর কোনো কিছু তৈরি করা আসলে পসিবল না বা অনেক কঠিন হবে আর কি, এমন বোঝাচ্ছে। ওকে, তো এটা কে বলছেন, চিজম্যান সাহেব। আচ্ছা, আর লাস্টে 13 নাম্বারটা ছিল, 13 নাম্বারটার একটা হচ্ছে উপরে উনি বলতেছেন it is likely to continue to be used. Concrete is not a high carbon product, cement is high carbon, but concrete is not, but it is the scale on which, আচ্ছা এই যে দেখেন, তো এই আবারও বলতেছি, যখনই দেখিবেন বাট বা মিস বিউটি, তখনই আপনারা একটু অ্যালার্ট হয়ে যাবেন, বুঝবেন যে এই পরের লাইনটা আমার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে বলতেছে ইট ইজ দ্য স্কেল অন হুইচ ইট ইজ ইউজড দ্যাট মেক্স ইট হাই কার্বন। তো ইট দ্বারা বোঝাচ্ছে কনক্রিটের কথা, মানে যে পরিমাণে আপনার কনক্রিটটা ব্যবহার করা হয় সেই কারণে এটাকে হাই কার্বন বলা হচ্ছে, মানে এখানে প্রচুর পরিমাণ কার্বন উৎপন্ন করা হয়ে থাকে, কারণ খুব প্রচুর পরিমাণে আপনি কনক্রিট ব্যবহার করতেছেন। দ্য শেয়ার স্কেল অফ ম্যানুফ্যাকচার ইজ সো হিউজ, দ্যাট ইজ দি ইস্যু। তো মেইন প্রবলেমটা হচ্ছে কি, যে ম্যানুফ্যাকচার প্রচুর পরিমাণে আপনি উৎপন্ন করতেছেন কনক্রিট। তো এখানে দেখেন যে ম্যানুফ্যাকচার পরিবর্তে প্রডিউস বলছিল, তো প্রডিউস বলছিল, এখানে বলছে ম্যানুফ্যাকচার ইজ সো হিউজ, দ্যাট ইজ দি ইস্যু। তো এটাই হচ্ছে মেইন প্রবলেম, যে এটা প্রচুর পরিমাণে উৎপন্ন করা হচ্ছে, কি উৎপন্ন করা হচ্ছে বা কনক্রিটটা, এর কারণেই আপনার কার্বন খুব বেশি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এইটার সাথে এইটা আমরা সামঞ্জস্য পেলাম। তো এখানে এগেইন ক্রিস চিজম্যান আনসারটা হচ্ছে, বোঝা গেল। তো এইভাবে আমরা ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্টস কোয়েশ্চনগুলো সলভ করতে পারি। ওকে, সো এখন আবারও আমি একটু আমাদের নেক্সট একটা স্লাইডে আসি, যাতে আপনারা একটু সামারি এখানে মাথার মধ্যে নিয়ে রাখতে পারেন। সেটি হচ্ছে, মানে ভালো করে আপনাদের মাথায় ঢুকছে কিনা রে ভাই, সেটা একটু বোঝানোর জন্য প্রথমেই যে কাজটা করিতে হইবে সেটি হচ্ছে ফার্স্ট ফাইন্ড দ্য নেমস ইন দ্য প্যাসেজ। প্রথমেই আমরা যে কাজটা করলাম, যে কার কোথায় নাম আছে নামগুলো ফাইন্ড আউট করলাম প্যাসেজে গিয়ে, তাই না? তারপর হচ্ছে অলসো লুক আউট ফর সার নেমস অ্যান্ড প্রোনাউন্স, অর্থাৎ ওই ব্যক্তি শুধু ফুল নাম চেক করলে হবে না, শেষের নাম বা সার নেমটা চেক করতে হবে, প্রোনাউন আছে কিনা, হি সি দে আর এরকম কোনো কিছু আছে কিনা সেগুলোও চেক করতে হবে। রিড স্টেটমেন্টস অ্যান্ড হাইলাইট কিওয়ার্ডস, স্টেটমেন্টসগুলো পড়বেন, কিওয়ার্ডসগুলো হাইলাইট করবেন। কিওয়ার্ডস বলতে ধরেন এমন কোনো কিছু যদি অ্যাপোস্ট্রফি কমার মধ্যে থাকে বা ইনভার্টেড কমার মধ্যে থাকে, বা ধরেন কোনো ডেট, টাইম, প্লেস, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, হাবিজাবি জিনিস, সেগুলো হচ্ছে কিওয়ার্ডস। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে চেক ইফ ইটস সিঙ্গেল অর মাল্টিপল পারসন স্টেটমেন্ট। ধরেন একজন ব্যক্তির কথা বলতেছে নাকি একাধিক মানুষের কথা বলতেছে। আমরা দেখছিলাম একটা অপশন, সেটা ছিল যে ফিলিক্স অ্যান্ড জোহান্নেন উভয়ই একই কথা বলতেছেন। হ্যাঁ, এখন যদি শুধু থাকতো যে একজন একটা উক্তি বলতেছেন, তাহলে সেটা ভিন্ন হতো। আমাদেরকে দেখতে হবে যে ফিলিক্স, পেস্টন অ্যান্ড জোহান্নেন উভয়ই কি সেম জিনিস বলতেছেন কিনা, উভয়ই কি সেম জিনিস সমত পোষণ করতেছেন কিনা, এমন কোনো তথ্য যদি থাকে সেটা আমাদের আনসার হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবং যেই প্যারাগ্রাফের মধ্যে কারো নাম নেই সেই প্যারাগ্রাফ পড়ার দরকার নাই। ঠিক আছে, আমরা দেখলাম যে কিছু কিছু প্যারাগ্রাফের মধ্যে কোনো ব্যক্তির নামই ছিল না, তো সেগুলো পড়ার দরকারই তো নাই রে ভাই।
এইভাবে আমরা টাইমটা সেভ করতে পারি এবং যে কোনো নাম একাধিক উত্তরে ব্যবহৃত হইতে পারে। আমরা দেখলাম ওই যে একটা নোট দেওয়া থাকবে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম বা যে কোনো কিছুর নাম একাধিক উত্তরের ক্ষেত্রে ইউজ করতে পারবো। যেহেতু আমরা দেখলাম যে ক্রিস চিজম্যানের নাম দুইবার আমরা ইউজ করতে পারছি বা আমাদেরকে ইউজ করতে হয়েছিল, তাই না? তো এই ছিল আমাদের এই কোশ্চেন টাইপ সলভ করা একটা সামারি। ওকে, ধন্যবাদ।